ক্লাসে আমরা কি ব্লাডের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত পড়েছি, তাই না? আপনাদের থার্ড হচ্ছে কে? খাদিজা। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ডের পক্ষ থেকে সবার দোয়া নেওয়া। সবার বলেন যে সামনের বার আপনার জন্য আমি আবারও থার্ড হবো, ফোর্থ হবো, ফিফথ হবো। আচ্ছা ঠিক আছে, একটু দেখি আমরা ব্লাডের, আমরা গত ক্লাসে জাস্ট অ্যানিমিয়া পড়েছিলাম, তাই না? তার আগের ক্লাসে আমরা কি ব্লাড সেল রিলেটেড কিছু টার্মিনোলজি পড়েছিলাম, ঠিক আছে? তাহলে ব্লাড সেল রিলেটেড টার্মিনোলজিগুলোর ভিতরে কি ছিল? কি ছিল? ইরাইথ্রোসাইটোসিস, ইরাইথ্রোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া, এগুলো ছিল, তাই না? আর অ্যানিমিয়াটা আমরা মোটামুটিভাবে ডিটেলস করার চেষ্টা করেছি। এখন আমরা ওই অ্যানিমিয়ার ভিতরে যে তিনটা অ্যানিমিয়া ছিল, তাই না? একটা হচ্ছে কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আরেকটা হচ্ছে কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এই তিনটা অ্যানিমিয়া সম্পর্কে আমাদের একটু পড়তে হবে, কারণ কি এই তিনটা অ্যানিমিয়ার পার্থক্য অনেক সময় পরীক্ষায় আসে। ওকে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া? ওকে, তাহলে আমরা যদি দেখি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা কিন্তু বলেই হচ্ছে যে আয়রনের অভাবে যে অ্যানিমিয়া হয় তাকে কি বলে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে কি বলা যাবে? ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিডের অভাবে যে অ্যানিমিয়া হয় তাকে কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলা যাবে। আরেকটা কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কাকে বলা যাবে? বোন মেরু ডিপ্রেশনের কারণে কোনো ধরনের ব্লাড সেল তৈরি না হলে যে অ্যানিমিয়া হয় তাকে কি বলে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ঠিক আছে, তাহলে তিনটা অ্যানিমিয়া আলটিমেট কি আরবিসির অভাব, বা তিনটা তিন কারণে, তাই না? তাহলে আমরা যদি অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনটা করি, সংজ্ঞা দিলেই কিন্তু একটা হয়ে যাচ্ছে। এরপরে 2 নাম্বার সংজ্ঞার ভিতরে কারণ ছিল, এই কারণটা আমরা নিচে আলাদা করে লিখতে পারি, তাই না? যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কেন হয়? আয়রনের ঘাটতির কারণে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কেন হয় বলেন? ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 এর ঘাটতিতে। আবার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কেন হয়? বোন ম্যারো ডিপ্রেশনের কারণে। ওকে, যদি এইটুকু হয়, এখন আমরা করতে পারি আরেকটু, কারণ এখানে কি লক্ষণ বেস ট্রিটমেন্ট খুব একটা করা যাবে না, কারণ সবগুলা শেষে কিন্তু একটা শব্দ আছে, অ্যানিমিয়া। তাহলে সবগুলা লক্ষণের ভিতরে কি অ্যানিমিয়ার লক্ষণটা সুস্পষ্ট থাকবে। এখানে কিছু টেকনিক্যাল কি পার্থক্য করতে হবে, যেমন দুইটা পার্থক্য হয়ে গেল, একটা হচ্ছে সংজ্ঞা আর একটা হচ্ছে কি কি কারণে হয়। সবসময় মনে রাখবেন, যদি দুইটা রোগের কারণ এক থাকে, ঠিক আছে, দুইটা রোগের লোকেশন যদি আলাদা থাকে লক্ষণ আলাদা হবে, কিন্তু দুইটা রোগের কারণ যদি একই থাকে, লোকেশন যদি একই থাকে, লক্ষণ হতে অনেকটা একই রকম হবে। যেমন গ্যাস্ট্রিক আলসার, ডিউটেনাল আলসার, কারণ কি একটা, কিন্তু কি দুইটা দুই জায়গায় হয় দেখি কি লক্ষণের কিছু পার্থক্য আছে, আর এমনি কিন্তু কোনো পার্থক্য নেই। ওকে, এখানে কি অ্যানিমিয়া সব কি ওভারঅল আরবিসিতেই হচ্ছে, প্রবলেমটা কি আরবিসিতেই হচ্ছে, তাহলে লক্ষণও কি অনেকটা একই রকমই থাকবে, কিছু পার্থক্য বাদ দিয়ে। ওকে, তাহলে দুই নাম্বার, 1 নাম্বার পার্থক্য যদি ডেফিনেশন দেন, 2 নাম্বার পার্থক্য কি দিতে পারেন? কজেস, তাই না? কারণটা আমরা দিতে পারি। তাহলে 3 নাম্বার পার্থক্য আমরা কি দিব? 3 নাম্বার পার্থক্য এই তিনটার মধ্যে মানে কিছু বৈসাদৃশ্য আছে, ওই বৈসাদৃশ্যগুলোকে কি পার্থক্য কেন্দ্রবিন্দু করবো আমরা। যেমন যখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়, ঠিক আছে, যখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয় তখন কি হয়, যেমন এখানে যদি আমি পার্থক্যের বিষয় করি লিউকোসাইটোপেনিয়া, লিউকোসাইটোপেনিয়া, তাহলে কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে হয় না, তাই না? লিউকোসাইটোপেনিয়া হয় না। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতেও কি হয় না? লিউকোসাইটোপেনিয়া হয় না। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয়? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কেন হচ্ছে মনে আছে তো? বোন মেরু ডিপ্রেশনের কারণে। বোন মেরু কাকে বলে মনে আছে? বলেন তো জিসান, বোন মেরু কি? হোয়াট ইজ বোন মেরু?
বলেন নিলয়। হ্যাঁ, বোন ক্যাভিটির মধ্যে যে সফট কানেকটিভ টিস্যু থাকে সেটা হচ্ছে কি বোন মেরু। ঠিক আছে, বোন মেরু কত প্রকার ছিল? দুই প্রকার। কি কি? ইয়েলো বোন মেরু, রেড বোন মেরু। ঠিক আছে, ইয়েলো বোন মেরুর কাজ কি? হ্যাঁ, ডাব্লিউবিসি আর প্লাটিলেট তৈরি করা। আর রেড বোন মেরুর কাজ আরবিসি তৈরি করা। তাহলে বোন মেরু যদি ডিপ্রেশন হয় আলটিমেট কি হবে না? আরবিসিও তৈরি হবে না, ডাব্লিউবিসিও তৈরি হবে না, প্লাটিলেটও কি হবে না? তৈরি হবে না। ঠিক আছে, আর অন্য কোনাতে কিন্তু বোন মেরু রিলেটেড কোনো সমস্যা নাই, নিউট্রিশন রিলেটেড সমস্যা, তাই না? তাহলে বোন মেরু ডিপ্রেশন হলে একই সাথে কি লিউকোসাইটোসিস হবে, থ্রম্বোসাইটোসিস হবে, আরেকটা কি লিউকোসাইটোপেনিয়া হবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে, আরেকটা কি ইরাইথ্রোসাইটোপেনিয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি লিউকোসাইটোপেনিয়া দেই এটাতেও নাই, তাই না? এটাতেও নাই, এটাতেও নাই, বাট এটাতে কি আছে? সরি, এটাতেও নাই, এটাতেও নাই, এটাতে কি আছে বা এটাতে হয়। এরপরে যদি আমরা 4 নম্বর পার্থক্যের কথা চিন্তা করি, 4 নম্বর পার্থক্য কি? থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া মানে কি? হোয়াট ইজ থ্রম্বোসাইটোপেনিয়া? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কি সেটা? এখানে আমরা বললাম থ্রম্বোসাইট মানে কি? ডাব্লিউবিসি। প্লাটিলেট কি হয়? মাথায় কিচ্ছু ঢুকে না, তাহলে এতক্ষণ কি বললাম? হ্যাঁ, প্লাটিলেট কাউন্ট কমে যাওয়াকে কি বলে? আমরা বলছিলাম গত প্রথম ক্লাসে পেনিয়া। পেনিয়া মানে কি ম্যাডাম? হ্যাঁ, তাহলে পেনিয়া, পেনিয়া মানে যদি কমে যাওয়া হয়। সাইটোসিস মানে কি? তাহলে এখানে কি আছে? সাইটোপেনিয়া না? আমরা এটা সাইটোপেনিয়া বলি। তাহলে একটা হচ্ছে সাইটোপেনিয়া, আরেকটা কি? সাইটোসিস। সাইটোসিস মানে বেড়ে যাওয়া, সাইটোপেনিয়া মানে কি? কমে যাওয়া। ঠিক আছে, তাহলে থ্রম্বোসাইটোপেনিয়া মানে কি? ডাব্লিউবিসি সরি প্লাটিলেটের পরিমাণ কি? কমে যাওয়া। তাহলে কোনটায় প্লাটিলেটের পরিমাণ কমে যাবে? যদি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে একই সাথে আরবিসির পরিমাণও কমে যাবে, ডাব্লিউবিসির পরিমাণও কমে যাবে, প্লাটিলেটের পরিমাণও কমে যাবে। তার মানে ইরাইথ্রোসাইটোপেনিয়া হবে, লিউকোসাইটোপেনিয়া হবে, থ্রম্বোসাইটোপেনিয়া হবে। ঠিক আছে, বাট এইগুলোতে কি হবে? শুধুমাত্র ইরাইথ্রোসাইটোপেনিয়া হবে, বাকি দুইটা হবে না। আমি যদি বলি রোগ প্রতিরোধ ক্ষমতা, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কোনটায় কমে যায়? খুব সিম্পল, যেটাতে লিউকোসাইটোপেনিয়া হবে সেটাতে কমে যাবে, ডাব্লিউবিসির পরিমাণ যেখানে কমে যাবে। যদি বলি ব্লিডিং ডিসঅর্ডার, তাহলে কি শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্তপাত ঘটতে পারে? কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে, তাই না? কারণ এখানে কি লিউকোসাইটোপেনিয়া হচ্ছে। তাহলে লিউকোসাইটোপেনিয়ার সাথে সরাসরি কি ব্লিডিং এর সম্পর্ক আছে। যেমন ডেঙ্গু যখন হয়, ঠিক আছে, এখন যে ডেঙ্গুগুলা হচ্ছে, ডেঙ্গুর কারণে কি হয়? নাক, মুখ থেকে, চোখ থেকে কি রক্ত বের হয় না? চোখ তো লাল হয়ে যায়, প্রচন্ড মাথা ব্যথা থাকে, তাই না? কিসের জন্য ব্লিডিং হয় ডেঙ্গুতে? হ্যাঁ, নরমাল ডেঙ্গু, হ্যামোরেজিক ডেঙ্গু। ডেঙ্গু দুইটা ধরতেছি আমরা, তাই না? একটা হচ্ছে নরমাল ডেঙ্গু, আরেকটা কি? হ্যামোরেজিক ডেঙ্গু। তাহলে হ্যামোরেজিক ডেঙ্গুটা কেন হচ্ছে? ডেঙ্গুতে ডাক্তারদের প্রধান কনসার্ন কি থাকে? প্লাটিলেট কাউন্ট, তাই না? ডেঙ্গুতে কি হয়? ডেঙ্গু ভাইরাসের কারণে বা ডেঙ্গু রোগের কারণে প্লাটিলেট কাউন্টটা খুব শার্পলি কি কমে যায়। প্লাটিলেটের নরমাল রেঞ্জ কত বলেন? প্লাটিলেটের নরমাল রেঞ্জ কত? হিমোগ্লোবিন প্লাটিলেট মানে 1.5 লাখ থেকে 4 লাখ। ডেঙ্গু পেশেন্টদের প্লাটিলেট 50,000-এরও নিচে নেমে যায়, মানে 1 লাখই কমে যায় দেখা যায়। যখন প্লাটিলেট এত কমে যাবে তখন কি হবে? রক্তটা একেবারে পাতলা হয়ে যাবে, শরীরের কি বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। কোথাও কেটে গেলে সহজে রক্ত বন্ধ হবে না। ওকে, তাহলে আমরা এই ইয়াগুলো দিয়ে কি করতে পারি? এটাকে আমরা পার্থক্য আকারে লিখতে পারি। ঠিক আছে, দেখেন আপনারা যখন পড়বেন তখনও কি জিনিসগুলো এইভাবে দেওয়া আছে।
আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখেন 58 পেজ। এখানে কি বলছে? আয়রনের অভাবজনিত কারণে যে অ্যানিমিয়া হয় তাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলা হয়, তাই না? বাংলাদেশে আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া কি বেশি পরিমাণে হয়ে থাকে, সেই জন্য আমাদের ডাক্তারদের কাছে গেলে কি দেয়, মানে ফার্মেসিতে গেলে একদম আয়রন আর ফলিক অ্যাসিড, ফলিসন ট্যাবলেট ধরাই দিব, খেতে থাকবে। লক্ষণসমূহ আমরা অলরেডি অ্যানিমিয়া লক্ষণের সাথে পড়ছি, তাই না? এরপর দেখেন ইনভেস্টিগেশনে আয়রন লেভেলটা নির্ণয় করলেই হয়, আর অ্যাবসোলিউট ভ্যালু নির্ণয় করলে হয়, ব্লাড ফিল্ম করলেও হয়ে যাবে। ব্লাড ফিল্ম করলে কি আসবে? ওই যে আমরা যে গত ক্লাসে বললাম ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ঠিক আছে? সরি, ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক। বলেন ম্যাডাম, ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক অ্যানিমিয়া কি হয়? এটা কিন্তু একটা পার্থক্য দেওয়া যাবে, তাই না? বিপিএল মানে আরবিসির সাইজ কি হয় ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক হলে? আরবিসির সাইজ নরমালের তুলনায় বড় হয়ে আসে। এই আপনি আগে মিষ্টি খেয়ে আসবেন, যান না এখন এখান যাওয়ার সময় খেলে হবে না, এখন দরকার গ্লুকোজ। যাওয়ার সময় কি গ্লুকোজ দরকার? আপনাদের আগে কেন খাওয়াই নিলাম? কারণ ব্রেনে সর্বক্ষণ কি লাগে? গ্লুকোজ লাগে। হ্যাঁ, প্রতিদিন হলে তো ভালোই হয়। আমরা লাইনটা তাহলে বাড়াই, 1 2 3 4 5 করি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম এখানে? যে আমরা যদি বলি আরবিসি সাইজ অনেক বড় হয়ে গেছে, আরবিসি সাইজ নরমাল আছে, আরবিসি সাইজ ছোট হয়ে গেছে, ব্লাড ফিল্ম করলে এরকম কি রেজাল্ট আসবে? যদি ব্লাড ফিল্মের রেজাল্ট আসে ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, তাহলে কি বুঝবো? ছোট হয়ে গেছে। যদি ছোট হয়ে যায় এটা কোন ধরনের অ্যানিমিয়া? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর যদি বড় হয়ে যায়, কিছুই করতেছেন না। অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন করছেন কে কে বলেন তো? ওকে, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনটা বলেন তো? মাইল্ড মানে মাঝারি, মডারেট মানে মাঝারি। মাইল্ডে হিমোগ্লোবিন কত থাকে? 12 থেকে কমে 9 পর্যন্ত আসতে পারে। আর মডারেটে 9 থেকে 6, তাই না? আর যদি সিভিয়ার হয়, আচ্ছা ইয়া বলেন এটিওলজি অনুসারে অ্যানিমিয়া কত প্রকার? 3 প্রকার। কি কি? হ্যামোরেজিক, হ্যামোলাইটিক, আরেকটা হচ্ছে কি ডিসহ্যামোপয়েটিক। ডিসহ্যামোপয়েটিক ম্যাডাম বলেন। আচ্ছা আচ্ছা, একটু আমরা ইয়াটা দেখি। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে কি বলছে দেখেন, বলছে মেগালোব্লাস্টিক। আচ্ছা, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা কেন হচ্ছে? ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12 এর অভাবে যে অ্যানিমিয়া হয় তাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে, তাই না? কারণও কি এটাই, সাইজ কি হয়ে যায়? বড় হয়ে যায়। আসলে রেটিকুলোসাইটটা কি ইরেথ্রোসাইটে কনভার্ট হতে পারে না বা ডেভেলপ করতে পারে না। এখানেও কি ওই লক্ষণ ওইটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আমরা লক্ষণ যে একটা পড়বো, একটা কি সবগুলোর ভিতরে দিতে পারবো। আচ্ছা, এটাতে একটা টেস্ট করা হয়, সিলিং টেস্ট, ঠিক আছে? ভিটামিন B12 এর জন্য সিলিং টেস্ট করা হয়। নেক্সট ওয়ান দেখেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। বলছে বোন মেরু ডিপ্রেশনের কারণে ব্লাড সেল প্রোডাকশন কমে গিয়ে যে অ্যানিমিয়া হয় তাকে কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলা হয়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সুনির্দিষ্ট কোনো কারণ নেই, বলা যাবে না এই কারণে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে, ঠিক আছে? আপনি যদি অ্যান্টি ক্যান্সার কোনো ড্রাগ ব্যবহার করেন, আপনার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আপনি যদি এমন কোনো ড্রাগ ব্যবহার করেন, ওই ড্রাগের সাইড ইফেক্ট হিসেবেও কী হতে পারে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। কিছু কিছু টক্সিন পয়জন মানে আমরা কৃষি খামারে ব্যবহার করি, ওইটা যদি আপনি মুখ ভালো করে না বেঁধে শুধুমাত্র কি ডাইরেক্টলি স্প্রে করেন, এটার কারণেও কী হতে পারে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, ঠিক আছে? মেইন কজেস কি আননোন, ঠিক আছে? অটো ইমিউনো কারণে হয়ে যেতে পারে। বিভিন্ন ড্রাগের সাইড ইফেক্ট আছে, যেমন ফিনাইল বিউটাজন, ক্লোরামফেনিকল, কার্বামাজিপাইন, এই টাইপের ড্রাগগুলোর কারণে কী হতে পারে? হতে পারে। কেমোথেরাপি, রেডিওথেরাপি, ক্যান্সারের জন্য যেটা দিচ্ছে, এটার কারণেও কি অ্যাপ্লাস্টিক হতে পারে। বিভিন্ন রকম কেমিক্যাল পয়জন টক্সিন যেমন বেনজিন, টলোইন ইত্যাদির কারণেও কি হতে পারে। প্রেগনেন্সিতে বিভিন্নভাবে কি হতে পারে।
ঠিক আছে, আপনি এমন একটা ড্রাগ খেয়েছেন, সিম্পল একটা ড্রাগ, ঠিক আছে, সচরাচর এই ড্রাগ কি কোনো রকম সাইড ইফেক্ট করে না, বাট আপনার যদি লাক ভালো না থাকে তাহলে এই ড্রাগের সাইড ইফেক্টের কারণে কী হতে পারে, আপনার বোন মেরু ডিপ্রেশন হয়ে যেতে পারে। ঠিক আছে, মনে রাখতে হবে প্রত্যেকটা ড্রাগ হচ্ছে কি পয়জন, এই শরীরের ভিতরে গেলে কি কাজের সাথে সাথে কিছু অকাজ করবে। সো আমরা যতটুকু চেষ্টা করব কি একেবারে না হলেই নয় যেখানে, ওইটা ছাড়া কি ড্রাগ যতটুকু সম্ভব কম খাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কারণ এটা আপনার বন্ধু না, এটা আপনার এমন শত্রু যে শত্রু থাকলে বন্ধু দরকার নাই, সরি যে শত্রু আর কি বন্ধু থাকলে শত্রু দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, একেবারে সুনির্দিষ্ট স্পেসিফিক কেস ছাড়া কি হেয়ার অ্যান্ড দেয়ার ওষুধ খাওয়াটা যথেষ্ট, মানে আপনার ঘুম আসতেছে না, এর জন্য আপনি চিন্তা করতেছেন ওষুধের উপর ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, যদি ওষুধ না খেয়ে ঘুমানো যায় সেটা করেন, তখন কি করেন, এই বইটা বের করে পড়েন রাত্রেবেলায় খাটে শুয়ে শুয়ে, দেখবেন কোনো ওষুধ লাগবে না, অটোমেটিকভাবে কি ঘুম আপনারা জাপটায় ধরবে। ঠিক আছে, সব বই বললে ঘুম আসবে না, হুমায়ুন আহমেদের হিমু বললে ঘুম আসবে না, রাত 3টা বেজে যাবে টেরি পাবেন না। ঠিক আছে, হলুদ হিমু কালো র্যাব এইরকম বললে ঘুম আসবে না। ওকে, ঘুম আসলে এমন বই পড়তে হবে যে বই কিছুই বুঝেন না, একদম বিদ্যুৎ, ঠিক আছে, যার মধ্যে কোনো রিওয়ার্ড নাই। আর যদি পারেন সারা রাত মানে রাত্রে শোয়ার আগে মোবাইলটা নিয়ে ফেসবুক চালাবেন আর বলবেন আমার ঘুম আসে না, আমার ঘুম আসে না, ঘুমের ওষুধ খাবেন। ঠিক আছে, যদি বই পড়তে কষ্ট হয়, পড়ালেখা না জানেন, তাহলে কি করবেন, 50টা পুশ আপ করে ফেলবেন। ঠিক আছে, এরপরে একটু শুয়ে পড়বেন রেস্ট নেওয়ার জন্য, দেখবেন সকাল হয়ে গেছে। বুঝেন, ঘুম না আসা কিন্তু শরীরের জন্য মারাত্মক একটা খারাপ দিক। কারণ কি, আমরা বলতেছি না আমাদের ব্রেন ঘুমায়, আমরা কি কখনো বলছি যে আমাদের ব্রেন ঘুমায়? আমাদের ব্রেন আপনার ইন্টার লাইফে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। অর্থাৎ যেদিন থেকে মায়ের গর্ভে ব্রেন তৈরি হয়েছে ওই দিন থেকে শুরু করে যেদিন আপনি কি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এর আগ পর্যন্ত ব্রেনের কোনো ঘুম নাই। তার মানে ব্রেনের কি আছে, ডেথ আছে, কিন্তু কোনো ঘুম নাই। কারণ ব্রেন ঘুমালে আপনি বেঁচে থাকতেন। মনে করেন আপনি রাত্রে ঘুমাইছেন, ব্রেনও ঘুমাই গেছে, তার মানে কি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলছেন। কারণ রাত্রিবেলা যে খাবারগুলো খেলেন এগুলো হজম হবে কীভাবে, ডাইজেস্টিভ সিস্টেম কাজ করবে না তো। রেসপিরেটরি সিস্টেম সবসময় কি সিগন্যালের অপেক্ষায় থাকে, কার? ব্রেনের। কারণ রেসপিরেশনটা হচ্ছে কার মাধ্যমে? ব্রেনের মাধ্যমে, তাই না? আমাদের যে ডায়াফ্রাম সংকোচন প্রসারণটা করে কে? ব্রেন করে। তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট চলতেছে, এটা কি ব্রেনের উপর ডিপেন্ডেন্ট। সো ব্রেন ঘুমালো মানে আপনি শেষ। আমরা শুধু কি ঘুমাই, আমাদের ঘুমাই কোন কোন পার্ট? আমাদের দেহে কি আছে? স্পেশাল সেন্স করছি না আমরা ফার্স্ট সেমিস্টারে, 5টা স্পেশাল সেন্স আছে। এই স্পেশাল সেন্সগুলো কি ঘুমায় যায়। স্পেশাল সেন্সগুলোর কাজ কি? আপনি যে অবস্থানে এখন আছেন এই অবস্থানে যে পরিবেশটা, এই পরিবেশ সম্পর্কে কি আপনাকে সচেতন করা। যেটা কি ক্লাসরুম, এখানে কথা বলা যাবে না, এটা কি আপনাকে সচেতন করছে কে? এটা। আবার আপনি বাইরে গেছেন, এটা কি ক্লাসরুমের বাহিরে, এখানে কি আমি সব কিছু করতে পারি। এগুলো কি সচেতন করবে কে? এই 5টা সেন্স। আপনার চোখ, তাই না, আপনার নাক, আপনার কান, আপনার জিহ্বা, আপনার ত্বক। তার মানে দেখেন যখন ঘুমাই গেছে আপনাকে দুটো লাথি দিলেও যে আপনি টের পাচ্ছেন না, ওইদিকে ঘুরে যাচ্ছেন। ঠিক আছে, ভাত চুলাই দিয়ে ঘুমাই গেছেন, ভাত পুরে কি সাখার হয়ে গেছে, তারপরেও টের পান নাই। ঘুমাই গেছেন, চুল এসে সব দিয়ে গেছে, টের পান নাই, তাই না? তাহলে ঘুমাচ্ছে কারা? ঘুমাচ্ছে আমার চোখ, কান, নাক, মুখ, জিহ্বা, ত্বক। ঠিক আছে, এদের কাজ কি? এরা কেন ঘুমায়? এদের কাজ হচ্ছে কারণে অকারণে হাজার হাজার লক্ষ লক্ষ কি ডেটা, ইনফরমেশন ব্রেনের ভিতরে কি ঢুকিয়ে দেওয়া। আসছে, তাহলে কি এতগুলো ইনফরমেশন যখন ব্রেনে দেয়, ব্রেনকে ইনফরমেশনগুলো কি করতে হয়? রিঅ্যারেঞ্জ করতে হয়। ঠিক আছে, কোনটা দরকারি, কোনটা অদরকারি, ঠিক আছে, কোনটা আমার লাগবে, কোনটা লাগবে না, কোনটা আগে রাখবো, কোনটা পেছনে রাখবো, এগুলো কি সাজায় নিতে হয়। ঠিক আছে, আমাদের ব্রেনটা এমন একটা অর্গান, যে অর্গান সম্পর্কে আমরা কখনোই কোনো ধারণা করি না, কখনোই না। আপনি যদি ব্রেন সম্পর্কে একটু ধারণা রাখতেন তাহলে আপনার নিজের সম্পর্কে আপনার কি চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যেত।
ঠিক আছে, দেখেন আপনি পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রাণীদের মধ্যে একটা, তাই না? আপনি একটা প্রাণী, যে প্রাণীর কি হাঁটা শিখতে 2 বছর লাগে মোটামুটি ভাবে, বুঝতে শিখতে কি আরো 7-8 বছর লাগে। আপনার যখন 10-12 বছর তখন আপনার আব্বা আম্মা আপনাকে বাজারে পাঠায় না। আর অনেকে তখন কি হয়ে যায়, তখন অনেকে কি ম্যাচিউরড হয়ে যায়, তাই না? আপনি যদি গরু ছাগল চিন্তা করেন, 10 বছর বয়সে একটা গরু, ঠিক আছে, 10 বছর বয়সে একটা বাঘ, আর তখন আপনি বাচ্চা। এখনকার মা বাবার কাছে কি ছেলে মেয়ে তো মাস্টার্স পাস করার পরও ছোট, তাই না? আমার শিশু ছেলে, কিছু করার দরকার নাই, বাসায় বসে থাকো। বাপ মায়ের অতিরিক্ত আদরও কখনো কখনো ছেলে মেয়েকে কি করে, তুঙ্গ বানায় দেয়। ওকে, আচ্ছা, যে জন্য এই কথাটা বলছিলাম যে আমাদের ব্রেন এমন একটা অর্গান, যদি আপনি শুধু চিন্তা করতেন কখনো আপনার ডিপ্রেশন আসতো না। এই যে আপনি এত দুর্বল, এরপরও দেখেন সার্কাসে হাতিকে নিয়ে কি করতেছেন, গেম খেলতেছেন, বেচারা খেলতেছে আপনার কথা অনুযায়ী। তারপরে কি বাঘ রেডি আগুনের ভিতর দিয়ে লাভ দেওয়াচ্ছেন, সে দিচ্ছে কিসের জন্য? জাস্ট এই অর্গানটুকুর জন্য, আপনার শরীরের এই অর্গানটুকু, ব্রেনটুকু আর স্পাইনাল কর্ড, ব্রেনটুকুর জন্য, তাই না? আপনার ব্রেন এমন একটা জিনিস যেটা কি দুইটা জিনিসকে ব্যালেন্স করতেছে। এক নাম্বার কি আপনার বডি, তার মানে বডি মেনটেনেন্সের জন্য কি অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে সে কাজ করে যাচ্ছে। আবার আপনিও তো একটা ডিস্টার্ব, ব্রেনের জন্য একটা ডিস্টার্ব না? আপনার মন একসময় বলে মিষ্টি খাবো, একসময় বলে সামনে যাবো, একসময় বলে পেছনে যাবো, একসময় হাত এমন করবো, হাত অমন করবো, কত কাজ আপনার। দেখেন আপনি এবং আপনার বডি দুটো কিন্তু আলাদা জিনিস, তাই না? তাহলে এই যে আপনার ইচ্ছা অনুযায়ী ব্রেন যে কাজগুলা করতেছে, এটার জন্য তো ব্রেনকে কি মেনটেনেন্স করতে হয়, তাই না? তার মানে ব্রেন যদি না থাকতো আপনার বডিতে আপনার থাকা না থাকা একই কথা। প্যারালাইজ রুগী, আপনার গলা থেকে এই পর্যন্ত প্যারালাইসিস, এখন আপনার বেঁচে থাকা মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? তার মানে ব্রেনকে একই সাথে সব রিলেটেড করতে হয়। আপনি বুঝেন, আপনার প্রত্যেকটা সেল, কতগুলো সেল আছে? ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল, তাই না? ট্রিলিয়ন সম্পর্কে একটু ধারণা করেন। এই প্রত্যেকটা সেলে কি কতটুকু অক্সিজেন লাগবে, কতটুকু কার্বন ডাই অক্সাইড লাগবে, কতটুকু নিউট্রিয়েন্ট লাগবে, ঠিক আছে? এই সেলে কোন ধরনের জীবাণু ঢুকে যাচ্ছে, কি প্রবলেম হচ্ছে, প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেশন কই আছে? ব্রেনে আছে, ঠিক আছে? এখন চিন্তা করেন, এক একটা সেল এক একটা কি জগৎ, এক একটা জগতের খবর রাখা এত সহজ বিষয় না। আমরা তো সব অটোমেটিকভাবে পাচ্ছি, যেমন বাতাসের কি গুরুত্ব এটা বুঝতেছি ইদানিং, তাই না? করোনা আসার পরে মানুষ বুঝতেছে অক্সিজেনের কি গুরুত্ব। তার আগে আমরা বুঝছি যে অক্সিজেনের এত প্রয়োজন, পানির এত দরকার। 2 দিন পানি বন্ধ থাক, দেখবেন পানির কি দরকার। হ্যাঁ, দেখেন এইটাই হচ্ছে প্যারাডক্স, যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার ওই জিনিসগুলোকে কি আমাদের স্রষ্টা ফ্রি করে দিয়েছে, মানে সবচেয়ে মূল্যবান জিনিসগুলোকে ফ্রি করে দিয়েছে। আর যেটা যত বেশি দামি মনে করবেন আপনার লাইফ, এটা তত বেশি কি অদরকার, এটা না হলেও চলবে আপনার, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আমরা ছিলাম, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে যাই। দেখেন সাইন সিমটমসে যদি আমরা আসি, সাইন সিমটমসে আমরা এতক্ষণ যা বললাম সবই থাকবে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে অ্যানিমিয়ার লক্ষণ থাকবে। কিসের লক্ষণ? অ্যানিমিয়া, যেহেতু আরবিসি কমে যাচ্ছে, হিমোগ্লোবিনও কমে যাবে, অ্যানিমিয়ার লক্ষণ। আবার কি লিউকোসাইটোপেনিয়ার লক্ষণ থাকবে, তার মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, মুখে ফ্যারিংসে কি হতে পারে, ঘা হতে পারে। থ্রম্বোসাইটোপেনিয়ারও বিভিন্ন ধরনের লক্ষণ থাকবে। লাস্ট কোশ্চেন আমাদের থ্যালাসেমিয়া। দেখেন থ্যালাসেমিয়াটা ডাইরেক্ট অ্যানিমিয়া না, বাট অ্যানিমিয়ার মতোই, কারণটা কিছুটা কি কাছাকাছি। দেখেন থ্যালাসেমিয়া হচ্ছে, আমরা অ্যানিমিয়া যে বললাম না, হিমোগ্লোবিনের কি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেফিসিয়েন্সি, তাই না? গুণগত এবং পরিমাণগত অভাব, ঠিক আছে? থ্যালাসেমিয়া সিয়ানা। আচ্ছা, থ্যালাসেমিয়াতে প্রবলেমটা কি হয়? হিমোগ্লোবিনের আমরা যে গুণগত অভাবের কথা বলতেছি, এই গুণগত অভাবটা থাকে কিরকম? ধরেন হিমোগ্লোবিনে একটা চেন থাকে আলফা চেন, একটা চেন থাকে কি বিটা চেন। তাহলে এই আলফা এবং বিটা চেনটা কি হিমোগ্লোবিনের জন্য খুবই এসেনশিয়াল। এখন কথা হচ্ছে, যদি জন্মগতভাবে আপনার শরীরে আলফা চেন অথবা কি বিটা চেন যে কোনো একটা হয় আলফা না হলে কি বিটা,
যে কোনো একটা চেন যদি আপনার শরীরে জন্মগতভাবে তৈরি না হয়, তাহলে আপনার শরীরে যে হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে এটা কি আনস্টেবল। ঠিক আছে, যার শরীরে আলফা চেন তৈরি হয় না সেটা কি আলফা থ্যালাসেমিয়া, বিটা চেন তৈরি না হলে কি বিটা থ্যালাসেমিয়া। হিমোগ্লোবিনের স্ট্রাকচার, ধরেন এটা একটা হিমোগ্লোবিন, তাহলে হিমোগ্লোবিনের স্ট্রাকচারে দুইটা চেইন থাকে আলাদা, একটা চেনের নাম হচ্ছে আলফা, একটা চেনের নাম হচ্ছে কি বিটা। যেমন আমার দুইটা হাত থাকে, তার ধরেন এরকম দুইটা হাত আছে, যদি একটা হাত না থাকে সে অসম্পূর্ণ না, আরেকটা হাত যদি না থাকে অসম্পূর্ণ, যে কোনো একটা না থাকলে হবে। ঠিক এই আলফা চেনটা যদি না থাকে আলফা থ্যালাসেমিয়া, বিটা চেনটা যদি না থাকে বিটা থ্যালাসেমিয়া। কিভাবে? বংশগতভাবে। ক্লিয়ার কি না? বংশগতভাবে যদি তার এটা না থাকে। ওকে, তাহলে দেখেন থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা রোগ, সংজ্ঞাটা আমরা একটু দেখি। থ্যালাসেমিয়া হলো ইনহেরিটেড, মানে কি বংশগত ব্লাড ডিসঅর্ডার, যেখানে হিমোগ্লোবিনের আলফা এবং বিটা চেইন হবে। ঠিক আছে, আলফা এবং বিটা চেইন তৈরিতে অসুবিধা হওয়ার কারণে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন তৈরি হয়। একটু বানানগুলো ঠিক করে নেন। থ্যালাসেমিয়া হলো একটা ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার, যেখানে হিমোগ্লোবিনের আলফা এবং বিটা চেইন তৈরিতে অসুবিধা হওয়ার কারণে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ফর্ম হয়। ঠিক আছে, দুই প্রকারের থ্যালাসেমিয়া আছে, একটা আলফা থ্যালাসেমিয়া, একটা কি বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া কখন হবে? যখন বিটা চেইন তৈরি হবে না। আলফা থ্যালাসেমিয়া কখন হবে? যখন আলফা চেইন তৈরি হবে না। আচ্ছা, এই রোগের প্রবলেম কি? একেবারে খুব ছোট বয়স থেকে অ্যানিমিয়া হবে, একেবারে জন্মের পর থেকে। ঠিক আছে, বাই বর্ন, জন্মের পর থেকে তার কি হবে? অ্যানিমিয়া হবে, যেহেতু হিমোগ্লোবিনের গুণগত মান নেই, তাই না? পরিমাণগত আছে কিন্তু গুণগত মান নেই। উইকনেস, শারীরিক দুর্বলতা, অ্যানিমিয়ার যে লক্ষণগুলো, শারীরিক দুর্বলতা, পোলার, ফ্যাটিক, মে রিমেইন অল টাইম, সবসময় থাকবে। গ্রোথ ইজ রিটার্ডেড, বাচ্চাকে ওইভাবে নর্মালের মতো কি বেড়ে উঠবে না। লিভার এবং স্প্লিন বড় হয়ে যাবে, আমাদের লিভার এবং স্প্লিন কি বড় হয়ে যাবে এই রোগীর। মঙ্গলয়েড ফেস হয়ে যাবে। মঙ্গলয়েড ফেস মানে কি? মাথাটা কিছুটা বড়, শরীরটা কি ছোট। অ্যাকচুয়ালি মাথা বড় হয়ে যায় না, শরীরটা ছোট চিকন হয়ে যায়। আমাদের মাথা এবং শরীরের মধ্যে কি আছে? একটা রেশিও আছে, তাই না? যে ধরেন আমি অনেক মোটা হয়ে গেছি, এত মোটা, তখন মনে হবে কি মাথাটাকে ছোট্ট বলের মতো মনে হবে, যে আমার শরীরের উপর কি ছোট্ট একটা বল রেখে দিচ্ছে। আবার আমি একেবারে শুকাই গেছি, তাহলে কি হবে? মাথাটাকে মনে হবে কি অনেক বড় একটা জিনিস। ঠিক আছে, তার শরীরটা শুকায় যায়, সেই কারণে মাথাটাকে অনেক বড় মনে হয়, কিছুটা মঙ্গল জাতির মতো মনে হবে। ঠিক আছে, মঙ্গলয়েড ফেস। কার্ডিয়াক ফেইলিওর এবং ডাইলিটেশন হবে। মেইন কথা কি? হিমোগ্লোবিন ভেঙে যেয়ে আয়রন ওভারলোড হবে। আয়রন ওভারলোড হওয়ার কারণে লিভার, কিডনি, স্প্লিন ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, এবং কি এই শিশু খুব বেশি দিন স্টে করবে না। স্টে করানোর জন্য কি আমরা নর্মালি ওই সময় বললাম 40% হিমোগ্লোবিন যদি আমাদের শরীরে 40%-এর নিচে নেমে আসে, তাহলে আমাদের রক্ত দিতে হয়। 40% হিমোগ্লোবিন নেমে গেলে কি করতে হয়? আমাদের রক্ত দিতে হয়। আর থ্যালাসেমিয়া পেশেন্টের কি জাস্ট 10%, কি 10% হিমোগ্লোবিন মেনটেন করার জন্য কি রক্ত দিতে হয়। ওকে, তাহলে এইখানে অনলি 10% হিমোগ্লোবিন মেনটেন করার জন্য রক্ত দিতে হয়। তার মানে কি শুধু তাকে বাঁচিয়ে রাখা, আর কিছুই না। এই জন্য কি থ্যালাসেমিয়া পেশেন্টে দেখা যায় 4 জন বা 5 জন ডোনার কি ঠিক করে রাখা হয়। এরা কি যদি আজকে আপনি রক্ত দেন, 2 মাস পরে আরেকজন দিবে, তার 2 মাস পরে আরেকজন, তার 2 মাস পরে আরেকজন, তার 2 মাস পরে কি আরেকজন, এরপরে আবারও প্রথম ব্যক্তি। প্রায় দেখা যায় বছরে একবার করে কি রক্ত দিলে উনি কি যতদিন পর্যন্ত ওনার লিভার, কিডনি সব ভালো আছে ততদিন পর্যন্ত বেঁচে থাকবে। ঠিক আছে, কিন্তু আহামরি কোনো ভালো চিকিৎসা আছে এরকম কোনো কিছু বলা যাবে না। হ্যামাটোলজিস্ট দেখালে উনি ব্যবস্থা করতে পারবে, কিন্তু আলটিমেট কি খুব একটা কিছু হবে না। আর এটা আমরা বলতেছি কি বংশগত রোগ। কিভাবে এই রোগটা ছড়ায় সেজন্যই বলে যে অনেক সময় বিয়ের আগে কি ব্লাড টেস্ট করে নেওয়া দরকার। ঠিক আছে, জেনেটিক স্ক্রিনিং করে ব্লাড টেস্ট করে নেওয়া দরকার। কিসের জন্য? দেখেন, আপনি যদি থ্যালাসেমিয়ার বাহক হন, তার মানে এটা একটা ভালো জিন, এটা হচ্ছে কি থ্যালাসেমিয়ার জিন। আপনার স্ত্রীও যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, তার মানে আপনারা দুইজন কি থ্যালাসেমিয়ার বাহক। এরকম যদি হন, তাহলে আমরা যদি দেখি যে আপনাদের এক জেনারেশনে 4টা সন্তান যদি হয়, আমি বলছি না আপনি 4টা সন্তানই নেবেন, আপনি 10টা নেন, কোনো প্রবলেম নাই,
বাট 4টা পর্যন্ত আমরা কি হিসাব রাখবো, 4টার পরে আবারও 4টা, 4টার পরে আবারও 4টা, 3 4 12টা নিলে 3বার এই কাহিনী ঘটবে। ওকে, কি হবে 4টা সন্তান মিলে দেখা যাবে আপনার একটা সন্তান কি হচ্ছে, সুস্থ হচ্ছে, একেবারে সুস্থ। 2টা সন্তান কি হবে, থ্যালাসেমিয়া বাহক হবে। একটা সন্তান কি হবে, থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। তাহলে কি ইনহেরিটেড, যদি হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে দুইজনের মধ্যে থ্যালাসেমিয়ার কি থাকে, জিন থাকে, তাহলে আমাদের শরীরটা হচ্ছে কিভাবে, হাজব্যান্ড এবং ওয়াইফের অর্ধেক অর্ধেক কম্বিনেশন, তাই না? যদি দুইজনের মধ্যেই থাকে তাহলে অবশ্যই কি হবে, 4টা ছেলের ভিতরে একটা ছেলে বা মেয়ে যেই হোক, 4টা সন্তানের ভিতরে একটা সন্তান কি হবে, থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। এখন আপনি মনে মনে ভাবতেছেন কি, যেটা তো আমি 4 নম্বরে দেখাইছি, ঠিক আছে, যদি এরকম হয় 2টা সন্তান দিবেন আর বাকিগুলো নেবেন না, ঠিক আছে? বিষয়টা কিন্তু এরকম না। এই জেনেটিক সিকোয়েন্সটা প্রথম সন্তানের ভিতরেও কি আসতে পারে, ঠিক আছে? এই জেনেটিক সিকোয়েন্সটা লাস্ট সন্তানের ভিতরেও কি যেতে পারে। তার মানে কি কার হবে কিছুই কি বলা যাবে না হওয়ার আগ পর্যন্ত, কারণ জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে? তবে সম্ভাবনা একটা থাকবে। আর যদি একজন ভালো থাকে, ঠিক আছে, একজন থ্যালাসেমিয়ার বাহক না, সম্পূর্ণ সুস্থ, আরেকজন থ্যালাসেমিয়ার বাহক, তাহলে কিন্তু কি 2টা ছেলে মেয়ে ভালো হবে, 2টা ছেলে মেয়ে কি হবে, বাহক হবে, কেউ থ্যালাসেমিয়া আক্রান্ত হবে না, ঠিক আছে? তার মানে কি ব্লাড স্ক্যানিং করে যদি দেখা যায় আমি থ্যালাসেমিয়ার বাহক, তাহলে আমার এমন একটা মেয়ের সাথে বিয়ে করা উচিত যার কি, যে থ্যালাসেমিয়ার বাহক না, ঠিক আছে? কারণ এটা কিন্তু ধরা যায় না তা না, সব ক্ষেত্রে যদি আমরা নাও করি, যদি আমরা একটু হিস্ট্রি নেই যে আপনার ফ্যামিলি, আপনার কি 14 জেনারেশনের ভিতরে কি যতটুকু আপনি জানেন যে এর ভিতরে কোনো থ্যালাসেমিক পেশেন্ট ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে উচিত কি ব্লাড টেস্ট করেই নেওয়া। এটা শুধু এরকম না যে ব্লাড টেস্ট করতেছেন দেখে কি বিয়ে শাদী হবে না, তা না, সতর্কতার জন্য, ঠিক আছে? তারপর গ্রুপিং রিলেটেড কিছু প্রবলেম থাকে, এগুলো আগে থেকে জেনে রাখা ভালো, তাই না? সো মনে করেন বিয়েতে 10 লাখ টাকা খরচ করবেন, আপনি চিন্তা করেন 9 লাখ খরচ করে আর 1 লাখ টাকা দিয়ে কি করেন, ভবিষ্যৎ সেভ করেন। বুঝি নাই না, ডিএনএ রেপ্লিকেশন টেস্টগুলো একটু খরচই আছে, কারণ সব টেস্টগুলো ডিএনএর উপর দিয়ে যাবে, তো একটু খরচ করতে হবে। কারণ ব্লাড টেস্ট না, সিবিসি টেস্ট করলেন 200 টাকা হয়ে গেল। আপনারও ফুল বডি, মেয়েরও উচিত যে আপনি যাদেরকে বিয়ে করবেন তার ফুল বডি চেক আপ করে নেবেন, আছে কিনা, হার্ট রোগ, কিডনি রোগ, ডায়াবেটিস, সব চেক আপ করে বলবেন। আপনার আগে মেডিকেল হিস্ট্রিটা দেন, ঠিক আছে? আপনিও নিজের মেডিকেল হিস্ট্রি দিয়ে দিবেন। বিদেশ যাওয়ার আগে জেনারেল টেস্ট করে না, আমরা তো খালি কি চিন্তা করতেছি কিভাবে প্যাথোলজির ইনকাম বাড়ানো যায়, তাই না? রোগী ছাড়াও যদি টেস্ট করা শুরু করে মানুষ, চিন্তা করেন প্যাথোলজি আর কোনো ডাক্তার বসাবে না, বলবে যে রুগী ছাড়াই তো হয়, খালি চিন্তা করে কার কার মধ্যে বিয়ে দেওয়া যায়, বিয়ে দেওয়ার আগেই তো 10,000 20,000 টাকা টেস্ট, ব্যাপার না এটা। ওকে, তাহলে থ্যালাসেমিয়াটা তো ক্লিয়ার যে থ্যালাসেমিয়া কি একটা ইনহেরিটেড ডিসঅর্ডার, যে ইনহেরিশনে কি হয়, যে ডিসঅর্ডারে হিমোগ্লোবিনটা কি আনস্টেবল হয়ে যায়, ঠিক আছে? একদম ছোট বয়স থেকে অ্যানিমিয়া হবে রোগীর, যদি কারো থ্যালাসেমিয়া হয় একেবারে ছোট বয়স থেকে কি হবে, অ্যানিমিয়া হবে। ওকে, তাহলে আপনারা পড়বেন যে প্রশ্নটা থ্যালাসেমিয়া সম্পর্কে তো পড়বেন, থ্যালাসেমিয়া এবং অ্যানিমিয়ার পার্থক্য পড়বেন, থ্যালাসেমিয়া এন্ড অ্যানিমিয়া, ঠিক আছে? থ্যালাসেমিয়া অ্যানিমিয়ার পার্থক্য করতে হবে। থ্যালাসেমিয়া আর অ্যানিমিয়া কি একই রোগ? পার্থক্য আছে না? পার্থক্য করতে হবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে কি করতে হবে, পার্থক্য করতে হবে। ওকে, আর একটা সিম্পল একটা রোগ আছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া মানে কি, সিকলি সেল অ্যানিমিয়া যদি আমরা বলি, অর্থাৎ আরবিসি নরমাল সাইজটা কি রকম ছিল, আমরা পড়ছিলাম না আরবিসি সাইজ কেমন, গোলাকার হয়, তাই না? বাইকনভেক্স শেপ হয়, তার মানে কি দ্বি অবতল, ঠিক আছে? মানে দুই পাশ দিয়ে উঁচু, মাঝখানে কি নিচু। যদি আরবিসির এই শেপটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আরবিসি যদি এরকম হয়ে যায়, চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যায়, তাহলে কি
কোনো একটা রোগের কারণে যদি আরবিসির শেপ এরকম নষ্ট হয়ে যায়, তাহলে যে অ্যানিমিয়া, আরবিসির শেপ নষ্ট হয়ে যাওয়ার কারণে যে অ্যানিমিয়া হচ্ছে, সেই অ্যানিমিয়ার নাম কি হবে? সিকেল সেল অ্যানিমিয়া। কি নাম? সিকেল সেল অ্যানিমিয়া। এটি সম্পর্কে শুধু একটু ধারণা রাখেন। ওকে, নেক্সট ক্লাসে আপনাদের একটা এক্সাম আছে, তাই না? ও আচ্ছা, 31 তারিখ। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াবো। আপনারা ব্লাড এবং কার্ডিওভাস্কুলার অ্যানাটমি ফিজিওলজিটা ভালো করে দেখে আসবেন, ঠিক আছে? ব্লাড এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা অবশ্যই ভালো করে দেখে আসবেন, ঠিক আছে? ব্লাডের সাথে সরাসরি কি সম্পৃক্ত থাকবে। ওকে।